চিত্রনায়িকা পরিমণির রাজধানীর বনানীর বাসায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। আছে সুনির্দিষ্ট অভিযোগ, বলছে র্যাব। করোনায় মৃত্যুর মিছিলে আরও 241 প্রাণ। শয্যা আর আইসিইউ সংকটে অসহায় রোগী ও স্বজনরা। শনিবার থেকে দেশ জুড়ে টিকা দেওয়ার প্রস্তুতি। চাঁপাইনবাবগঞ্জে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে 16 জনের মৃত্যু, আহত অন্তত 15। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, এলাকায় শোকের ছায়া। যমুনার পানি কমলেও টাঙ্গাইলে ঠেকানো যাচ্ছে না ভাঙন। এক সপ্তাহে 4 উপজেলায় বিলীন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ শতাধিক বসতবাড়ি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। এবং চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। নর্দমার পাশাপাশি বাসা বাড়িতেও মিলছে এডিসের লার্ভা। পগার মেশিনে মরে না মশা, নতুন পদ্ধতিতে অভিযান শুরু। বাংলার সময়ের সঙ্গে আছি আমি খান তাজমিন আহসান। রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বুলবুল। তাজদিন, চিত্রনায়িকা পরিমণির বনানীর বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড়। চিত্রনায়িকা পরিমণির বাসায় আসলে কিসের অভিযান হচ্ছে? কোন অভিযোগে চিত্রনায়িকা পরিমণির বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে? আর বাইরে একই সাথে গণমাধ্যম কর্মীদেরও অপেক্ষা এই অভিযানটি কখন শেষ হবে, কোন অভিযোগে তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে আসলে কি উদ্ধার করা হয়েছে, শেষ পর্যন্ত চিত্রনায়িকা পরিমণিকে আটক করা হতে পারে কিনা, এই বিষয়টি কিন্তু আসলে উৎসুক জনতা এবং পাশাপাশি আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারাও কিন্তু অপেক্ষা করছি। বিকেল 4টা থেকে পরিমণির বাসায় অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এই অভিযানটি পরিচালনা করছে র্যাবের পক্ষ থেকে। মূলত আমরা যখন এই বাসভবনের সামনে আসি তখনই কিন্তু আমরা খেয়াল করেছি যে র্যাবের একটি দল এই বাসাটিতে বিকেল 4টার দিকে প্রবেশ করে এবং ঠিক তার পরপরই কিন্তু যখন পরিমণি এই বাসাটির 4র্থ তলায় বসবাস করেন, তার দরজায় যখন কলিং বেল বাজানো হচ্ছিল তিনি কিন্তু প্রথমে লাইভে আসেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি জানান যে তার জীবন হুমকির সম্মুখীন। পুলিশ পরিচয়ে যদিও তিনি স্বীকার করেন যে কেউ তাকে আটক করা হতে পারে এবং তার জীবন হুমকির সম্মুখীন। যদিও বাসায় ঢুকে অভিযানের যখন প্রস্তুতি নিতে থাকেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন কিন্তু তিনি একটা সময় দরজা খুলে দেন, পরে বাসায় ঢোকেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাবের কর্মকর্তারা আসলে সাংবাদিকদের যতটুকু আনঅফিসিয়ালি জানিয়েছেন যে অভিযোগের ভিত্তিতেই কিন্তু পরিমণির বাসায় অভিযান চালানো হচ্ছে, তাকে যে কোনো সময় আটক করা হতে পারে। অর্থাৎ তার আগেও যে ধারাবাহিক কিছু অভিযান ছিল, বিশেষ করে রাজধানীর বারিধারা এবং মোহাম্মদপুরে 2জন মডেলকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছিল, হামলাও হয়েছিল। তারা কিন্তু গোয়েন্দা হেফাজত করেছেন, অর্থাৎ তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। 3 দিনের রিমান্ডের প্রথম দিন আজকে অতিবাহিত হচ্ছে। তারপরে কিন্তু এই পরিমণির বাসায় অভিযান চালানো হচ্ছে। লাইভে পরিমণি শুরুতে বলছিলেন যে শুরু থেকে আমাকে মেরে ফেলার ভয় পাচ্ছি, আমাকে হয়তো কেউ মারতে চান, কেউ এসে পুলিশের পরিচয় দিয়ে যদি আমাকে খুন করতে আসেন সেক্ষেত্রে আমি কি করব। তাহলে যদি সত্যি পুলিশ হয় তাহলে অবশ্যই আমি দরজা খুলবো, এটি কিন্তু তিনি তার লাইভে জানিয়েছিলেন। তার বাসার গেটে কারা দরজা ধাক্কাচ্ছে সেটি তিনি পরিচয় জানতে চেয়েছিলেন। তিনি কিন্তু পুলিশের কর্মকর্তাদের ফোনও দিয়েছিলেন। তো তারপর কিন্তু অভিযানটি শুরু হয় এবং পুলিশ কিন্তু তার বাসার ভেতরে প্রবেশ করতে পারে। এর আগে যদি একটু বলি, গত 13 জুন প্রথমে ফেসবুক পোস্টে ও পরে বাসায় সংবাদ সম্মেলনে পরিমণি অভিযোগ করেন 9 জুন ভোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা চালান জাতীয় পার্টির সদস্য আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগীরা। এই ঘটনায় পরদিন সাভার মডেল থানায় কিন্তু 6 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তারপরের দিন দেখি অমি সহ 5 জনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ, বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ওই দিন রাতেই বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করে গোয়েন্দা পুলিশ। পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ 15 দিনের কারাভোগ করেন। পরে কিন্তু তিনি এই মুহূর্তে জামিনে রয়েছেন। তো আসলে এই যে তার বাসায় অভিযান চালানো হচ্ছে,
এবং তখন থেকেই কিন্তু একটা অভিযোগ ছিল যে তার বাসায় আসলে নানা রকম মদের বার পাওয়া গেছে। তার বাসায় তিনি বিভিন্ন ক্লাবে ঢাকার ক্লাবে ঢুকে তিনি অনৈতিকভাবে কিন্তু সম্পূর্ণ এই তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগও ছিল যে তিনিও যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। তো এখন পর্যন্ত কিন্তু আমরা দেখি যে এই যে অভিযান সেটি চলছে। তার আগে হেলেনা জাহাঙ্গীরকে র্যাব আটক করেছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসে তাকে রিমান্ডেও নিয়ে আসা হয়েছে। তো একই অভিযোগ কিনা, অর্থাৎ গত 2-3 দিনে যে অভিযানগুলো রাজধানীতে পরিচালিত হয়েছে, যদিও সেটি গোয়েন্দা পুলিশের অভিযান ছিল, এই অভিযানটি আসলে কোন অভিযোগের ভিত্তিতে এবং কি পরিমাণ, আমরা যে ধারাবাহিক যে অভিযানগুলো দেখি তাতে কিন্তু দেখি যে মাদকদ্রব্য উদ্ধার করা হয়, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এই বিষয়গুলো যদি উঠে আসে সেক্ষেত্রে কিন্তু তাকে আটক করা হতে পারে এবং আটকের পরপরই কিন্তু আসলে ব্রিফিংয়ে আমরা জানতে পারবো যে আসলে কি উদ্ধার করা হয়েছে এবং তাকে কেন আটক করা হয়েছে। তো এরপরে যখন গোয়েন্দা পুলিশ অর্থাৎ র্যাবের পক্ষ থেকে অভিযানটি শেষ হবে তানজিন, তার পরপরই কিন্তু আমরা আসলে জানিয়ে দিতে পারবো কি কারণে তাকে আটক করা হয়েছে এবং কি উদ্ধার করা হয়েছে। তানজিন। রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। সেখানকার থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার বুলবুল রেজা। করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল পুরো দেশ, কোনো কিছুতেই কমছে না মৃত্যু ও সংক্রমণের হার। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 241 জন। সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকায় 93 জন। এরপরই চট্টগ্রামে 68 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন শয্যা আর আইসিইউ সংকটে অসহায় রোগী ও তাদের স্বজনরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনায় রোগী ও স্বজনদের দুর্বিষহ দিন কাটছে এখন। কেউ অক্সিজেন, আবার কেউ শয্যা সংকটে অসহায়। আক্রান্তদের বাঁচাতে সবাই ছুটছেন শেষ ভরসা হাসপাতালে। যখন কিছুই মিলছে না তখন শুধু হাহাকার আর কান্না। মুহূর্তে হাসপাতাল প্রাঙ্গণে বিষাদ রূপ নিচ্ছে আহাজারিতে। গত 24 ঘন্টায় করোনায় দেশের সর্বোচ্চ মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে 22 জনের। এদের মধ্যে ময়মনসিংহেরই 17 জন, নেত্রকোনার 3 জন ও টাঙ্গাইলের 2 জন রয়েছেন। যে পরিমাণ রোগী আসতেছে, সিলিন্ডার তারা পাচ্ছে না। করোনার ছোবলে শুধুমাত্র চট্টগ্রাম জেলাতেই 16 জন মারা গেছেন। এদের মধ্যে 10 জন বিভিন্ন উপজেলার এবং 3 জন মহানগরের। 55,000 টাকা আনছি, 55,000 টাকাতে আমার 300 টাকা আছে। এখন আমি কিভাবে বাইরে হাসপাতালে নিয়ে যাবো? যার রোগী আছে তাতে আনপসি করছে। বরিশাল শেরে বাংলা মেডিকেলে 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শতকরা 39.36। অক্সিজেন লাগে 1 থেকে 150, কিন্তু অক্সিজেন আসে 60, 70, 80টা। এখানে বসে থাকে একটা লোক কখন মারা যাবে, মারা গেলে ওই সিটটা আরেকজনে পাবে। করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী, বগুড়া ও ফরিদপুরে একদিনই 14 জন করে মোট 42 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে শনাক্তের হার কমলেও ফরিদপুরে বেড়ে দাঁড়িয়েছে শতকরা 40.64। চাঁদপুরেও মৃত্যু ও শনাক্তের হার দিন দিন বেড়েই চলেছে। একদিনেই মারা গেছেন 11 জন আর আক্রান্তের হার 42.07%। যে পরিমাণ অক্সিজেন দরকার সেই পরিমাণ অক্সিজেন উনি এখানে পাচ্ছে না। এখানে হাইফ্লো অক্সিজেন নাই, এই জন্য আমরা এখন ইবনে সিনাতে নিয়ে যাচ্ছি আর কি। এছাড়া গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনা, চুয়াডাঙ্গা ও কুমিল্লায় মোট 24 জন এবং কুষ্টিয়া ও যশোরে 7 জন করে মারা গেছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 7ই আগস্ট থেকে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনতে সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ক্যাম্পেইনে যুক্ত করা হবে জনপ্রতিনিধিদেরও। এছাড়া 18 ঊর্ধ্ব যাদের জাতীয় পরিচয়পত্র নেই, ক্যাম্পেইনের সময় তাদের তথ্য রেখে দেওয়া হবে। তবে দ্রুত সময়ে এনআইডি সংগ্রহের জন্য তাগিদ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে ক্যাম্পেইনের সময় অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের আনা হচ্ছে না টিকার আওতায়। স্বাস্থ্যের মহাপরিচালক জানান, নীতি নির্ধারণী কিছু সিদ্ধান্ত গ্রহণের পর শিগগিরই তাদের টিকা দেওয়া হবে। আর মাত্র 2 দিন বাকি, এরপরই শুরু হচ্ছে মহাযজ্ঞ। লক্ষ্য শনিবার থেকে 6 দিনে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনা।
সে হিসেবে ইউনিয়ন পর্যায়ে 3টি, পৌরসভায় প্রতি ওয়ার্ডে 1টি, সিটি কর্পোরেশনে প্রতি ওয়ার্ডে থাকবে 3টি করে বুথ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 18 বছরের বেশি ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও তাদের তথ্য রেখে টিকা দেওয়া হবে। তবে একই সঙ্গে দ্রুত জাতীয় পরিচয়পত্র নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। এক্সেল শিটে তাদেরকে যুক্ত করে সেভাবে টিকা দেওয়ার জন্য যারা এনআইডি নেই, তবে এনআইডি যাদের নেই তাদেরকে আহ্বান করা হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন অফিসের সাথে যোগাযোগ করেছিলাম। ওখানকার যিনি মহাপরিচালক উনি বলেছেন যে ওনারা এনআইডি দেওয়ার জন্য রেডি। যারা অ্যাপ্লাই করে তারা এখন এই মুহূর্তে ঝামেলা ছাড়া দ্রুততম সময় পেয়ে যাবে। 7 আগস্ট থেকে ক্যাম্পেইন কার্যক্রম সাবলীল রাখতে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি যুক্ত করা হচ্ছে জনপ্রতিনিধিদেরও। মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা অনুশাসন আছে যে স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে সম্পৃক্ত করে আমরা যেন কাজটা করি এবং তারা আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করবে। এদিকে বিভিন্ন দেশের তথ্য উপাত্ত গবেষণা পর্যালোচনার পর অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের টিকার আওতায় আনার ব্যাপারে মিলেছে জাতীয় পরামর্শক কমিটির সায়ু। এবার পালা সিদ্ধান্ত কার্যকরের। তবে 7 আগস্ট ক্যাম্পেইনের সময় টিকার আওতায় আনা হচ্ছে না অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের। পর্যালোচনা করা হচ্ছে কোন টিকা দেওয়া হবে এসব নারীদের। আমরা টোটালটা একটা হিসাব করব, তারপরে তাদের জন্য কোন টিকাটা ভালো হতে পারে বা এটাও একটা ভাববার বিষয় আছে যে আমরা কোনটা দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব, আমরা আরেকটু দেখে তারপরে তাদেরটা শুরু করব। আর্লিয়েস্ট পসিবল টাইম, যত দ্রুত করা যায় এটা, ঠিক আছে? আমরা 7 তারিখেই শুরু করব এই কথা বলছি না। এছাড়া নিবন্ধনের পর SMS পেতে দেরি হওয়ার বিষয়টি সুরাহা করতে আইসিটি বিভাগের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর যোগাযোগ করেছে বলেও জানান মহাপরিচালক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই চলছে কলকারখানা। গাজীপুরে পোশাক কারখানার ভেতরে শারীরিক দূরত্ব মানা হলেও প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মানছেন না শ্রমিকরা। ভ্যাকসিন পেলে কাজে আরও গতি আসবে বলে জানান কর্মীরা। স্বাস্থ্য বিভাগও দ্রুতই সব কারখানার শ্রমিকদের টিকার আওতায় আনার আশ্বাস দিয়েছেন। জুনায়েদ রুবেলের ক্যামেরায় রাজিবুল হাসানের রিপোর্ট। 10 বছরের চাকরি জীবনে সবচেয়ে অনিশ্চিত সময় পার করছেন গার্মেন্টস অপারেটর শিউলি। সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়েই পেটের দায়ে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ভ্যাকসিন নেওয়ার পর বেড়েছে তার মনোবল। এতগুলা মানুষের ভিতরে কাজ করি, কখন না আক্রান্ত হয়ে যায়, টিকাটা নেওয়ার পরে একটু ভয়টা একটু কমছে। গাজীপুরের মৌচাক এলাকায় একটি পোশাক কারখানায় গিয়ে দেখা যায় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মানানোর চেষ্টা করলেও প্রবেশের সময় তা মানছেন না শ্রমিকরা। যে যার মতো গাদাগাদি করে ভেতরে প্রবেশ করছেন, যদিও ভেতরে সামাজিক দূরত্ব মেনে কাজ করেন বলে দাবি শ্রমিকদের। কোনো সমস্যা হয় না, আমরা মাস্ক পরেই কাজ করি। সবাইকে টিকা দেওয়া হয় তাহলে আমরা নিরাপত্তা থাকবো। কর্তৃপক্ষ বলছেন স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে তারা কঠোর অবস্থানে রয়েছেন। ডিস্টেন্স মেনটেন করে আমাদের সেট করা আছে যাতে একটা রিকোয়ার্ড ফিজিক্যাল ডিস্টেন্স অটোমেটিক্যালি তারা সিটিং এরিয়ায় মেনটেন করে। আর স্বাস্থ্য বিভাগ বলছে ওয়ার্ড পর্যায়ে শুরু হতে যাওয়ায় আপাতত শ্রমিকরা ভ্যাকসিন পাচ্ছে না, তবে দ্রুতই তাদের টিকার আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। 9টা না 10টা ফ্যাক্টরিতে আমরা একসাথে টিকা দিয়েছিলাম। 10-11 তারিখের দিকে আমরা আবার চালু করার আমরা নিয়েছি। আমাদের সমস্ত প্রস্তুতিগুলো আমাদের চলছে। গাজীপুরে 2072টি পোশাক কারখানায় 20 লাখের বেশি শ্রমিক রয়েছে। এর মধ্যে মাত্র 21,000 শ্রমিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। যমুনা নদীর পানি কমলেও টাঙ্গাইলের 4টি উপজেলায় ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেললেও তা কাজে না আসায় আতঙ্কে আছেন নদীপাড়ের বাসিন্দারা। টাঙ্গাইল থেকে কাদুর তালুকদার ও তার তথ্য ও রাশিদ খানের ছবি নিয়ে রিপোর্ট। যমুনার পানি কমতে শুরু করেছে, তবে গত এক সপ্তাহ ধরে ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইলের সদর, ভুয়াপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার নদী তীরবর্তী 10টি গ্রামে। ভাঙনের তীব্রতা বেড়েছে সোমবার রাত থেকে। কয়েকটি এলাকার বাঁধ ভেঙে গেছে, দেবে গেছে কয়েকটি স্থানে। নদীগর্ভে চলে গেছে 100-রও বেশি বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে নদী তীরবর্তী অনেক পরিবার বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। কাজ করছে মাত্র 700 মিটার, আর এখানে অবশিষ্ট আছে 1 কিলোমিটার। এখানে আসলে মাদ্রাসা, স্কুল, তারপরে মসজিদ। এইটা গেছে পরশুদিন রাত্রে। গ্রাম ছিল, স্কুল, মাদ্রাসা ছিল,
সেখানে নদী ভেঙে আছে। ঘর বাড়ি তুলতে পারি নাই, বিলীন হয়ে গেছে, ঘর দরজা বিভিন্ন জায়গায় রাখছি। প্রধানমন্ত্রীকে জানাই আপনারা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে আমরা একটু বাঁচার সুযোগ করে দেন। চিরস্থায়ী একটা বাঁধ হয়, এই জন্য আমরা সরকারের কাছে কামনা করছি। প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী একটা বাঁধ চাই, যাতে আমরা এলাকাবাসী নির্বিঘ্নে বসবাস করতে পারি। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও ভাঙন বন্ধ হয়নি। করোনা মহামারীর কারণে টেকসই বাঁধ নির্মাণে প্রকল্প তৈরির কাজ দেরি হচ্ছে বলে জানায় বোর্ড। যমুনা নদীতেও স্থায়ী কাজের জন্য প্রজেক্ট আমাদের সাবমিট করা আছে। হয়তো করোনা আর এই হ্যাবকটা, এই দুর্যোগটা পার হওয়ার পরে আমাদের এই প্রজেক্টটা যদি অগ্রগামী হয়, তাহলে আমরা স্থায়ী কাজ করে যেভাবে আমরা নিউ দলেশ্বরী অফটেক এবং উজান এবং বাটিতে যে ইয়েটা করেছি, আমরা গাইডবাদের কাজ করে রক্ষা করেছি, ওভাবে পুরো এলাকাটাই আপনার স্থায়ী প্রোটেকশনের আওতায় আসবে। ভাঙন থামানো না গেলে নদী পাড়ের লোকালয়গুলো পুরোপুরি বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। সময় সংবাদ, টাঙ্গাইল। সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম। তাজনীন, 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে আবারও মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-20তে তারা মুখোমুখি। দুই দলের আসলে দুই ধরনের মাইন্ড সেট আপ নিয়ে তারা নেমেছে। বাংলাদেশ প্রথম ম্যাচে দারুণ একটা জয়ের পরে তারা নেমেছে সেই ভালো একটা মানসিকতা নিয়ে। অস্ট্রেলিয়া আছে তাদের এই ঘুরে দাঁড়ানো, বা প্রথম ম্যাচে তারা যে লজ্জা পেয়েছে, মাইটি অজি যাদেরকে বলা হয়, তারা যে লজ্জাটা পেয়েছে সেই লজ্জা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য 27 বছরের মধ্যে এই প্রথম তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ তাদের দেশে কোনো টেলিভিশনে কোনো সম্প্রচার হয়নি। মানে এই সিরিজটা বা এই সিরিজটাকে আসলে তারা সেভাবে তাদের অতটা গুরুত্ব হয়তো পায়নি, কিন্তু সেই গুরুত্বের জায়গায় এখন নিশ্চয়ই প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর নিশ্চয়ই অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন সমর্থকদের কাছেও এইটা একটা চমকই হয়ে এসেছে। সেকেন্ড ম্যাচের কথা বলবো, দুদলই অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। বাংলাদেশ উইনিং কম্বিনেশনটা ভাঙতে চায়নি। যে দল নিয়ে তারা জিতেছে প্রথম ম্যাচে সেই দলটাকেই তারা ধরে রেখেছে স্বাভাবিকভাবেই। অস্ট্রেলিয়ায় আমরা মনে করেছিলাম গতদিন বেশ কিছু ক্রিকেটারকে আমরা গরমের কারণে বায়োবাবল মেনটেন সব কিছু মিলিয়ে অস্বস্তিতে দেখছিলাম মাঠে। অ্যান্ড্রু টাই থেকে শুরু করে বেশ কিছু ক্রিকেটার ছিলেন, তাদেরকে মনে করেছিলাম দু একটা চেঞ্জ হয়তো আসবে, কিন্তু তারাও মানে হেরে গেলেও ওই কম্বিনেশনটাই মেনটেন করার চেষ্টা করেছেন। আর প্রথম ম্যাচের সাথে আরও একটা পার্থক্য আছে, সেটি হচ্ছে টস প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল, আজও অস্ট্রেলিয়া জিতেছে। তবে প্রথম ম্যাচে তারা বোলিং নিয়েছিল, প্রথমে ফিল্ডিং নিয়েছিল, দেখতে চেয়েছিল উইকেটটায় বাংলাদেশি ব্যাটসম্যানরা কেমন করে। কম রানের মধ্যেই তারা বেঁধে ফেলেছে, ওই রানটাই আসলে তারা টপকে যেতে পারেনি, বাংলাদেশের জেতার জন্য ওইটাই যথেষ্ট ছিল। দ্বিতীয় দিন তারা আসলে ওই রিস্কটা নিতে চায়নি, তারাও চেষ্টা করেছে। আজকের উইকেটটা যদিও একই উইকেট না, পাশের আরেকটা উইকেটে খেলা হচ্ছে, কিন্তু অনেকটা একই কন্ডিশন একই ধরনের উইকেট, সেই জন্য প্রথমে তারা ব্যাটিং নিয়েছে এবং ধীর গতিতে খেলছে। এই উইকেটটা দেখে মনে হচ্ছে যে 140-এর আশপাশে একটা স্কোর হলেই যথেষ্ট হবে তারা মনে করছে। আর কেবলই আরও একটা উইকেট পড়ে গেল, তারা আগের দিনের চেয়ে ধীরে সুস্থে খেলার চেষ্টা করছে, কিন্তু তারপরে বাংলাদেশি বোলাররা চেষ্টা করছে তাদেরকে চাপে রাখার। তো তাসদিন, আমার কাছে ছিল এই মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া, সে বিষয়ে সবশেষ খবর জানাতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। পিনাক 6 ট্র্যাজেডির 7 বছরেও বিচার কাজ শেষ হয়নি। অতিরিক্ত যাত্রী বহনে লঞ্চডুবির ঘটনায় 49 জনের লাশ উদ্ধার হয়। অর্ধশতাধিক আজও নিখোঁজ। শুধু তাই নয়, পদ্মায় তলিয়ে যাওয়া লঞ্চটি চিহ্নিত করাই যায়নি। আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জের মাওয়ার কাছে 2014 সালে 4 আগস্ট উত্তাল পদ্মায় ডুবে যায় লঞ্চ পিনাক 6। সংশ্লিষ্টদের মতে 85 যাত্রীর ধারণ ক্ষমতার বিপরীতে প্রায় 250 যাত্রী বহনের কারণেই ডুবে যায় পিনাক। 49 জনের লাশ উদ্ধার হয়। আজও নিখোঁজ রয়েছেন 63 জন। আধুনিক যন্ত্র ব্যবহার করেও লঞ্চটি চিহ্নিতই করা যায়নি। দুর্ঘটনার পর মুন্সিগঞ্জের লৌহজং থানায় মামলা হয়, তবে দীর্ঘ এই 7 বছরেও মামলাটি নিষ্পত্তি হয়নি। থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে দোষীদের বিরুদ্ধে। বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। বিচার কাজ যাতে সুন্দরভাবে সমাধান হয় এবং অপরাধীরা সাজা পায়, আমরা সেই চেষ্টা করব।
BIWTA বলছে দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হচ্ছে, আর প্রশাসন বলছে এর পুনরাবৃত্তি রোধে তারা সতর্ক। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে যাতে কোনো ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করতে না পারে, অতিরিক্ত যাত্রী যাতে বহন করতে না পারে। নৌ দুর্যোগ তহবিল তৈরি করেছি, আবহাওয়া দেখে আমাদের নৌযানের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখনো অতিরিক্ত যাত্রী পরিবহন এবং দীর্ঘ 7 বছরেও বিচার সম্পন্ন না হয় ক্ষোভ জানান অনেকেই। তদন্ত কমিটিতে বলা হয়েছিল যে লঞ্চে অতিরিক্ত যাত্রী ধারণ করা যাবে না। 7-8 বছর হয়ে গেল দুর্ঘটনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো উন্নত হয় নাই। সাধারণ পাবলিকও চায় যে নৌপথটা আরো স্বচ্ছ এবং সুন্দরভাবে পরিচালিত হোক। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 87টি লঞ্চ চলাচল করছে। গত মার্চে মারা যাওয়া পিনাক 6-এর মালিক কালু মিয়ার মেয়ের নামে লঞ্চ ML ভাইবোন চালু রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাদারীপুরের রাজৈরে গভীর নলকূপ খননের সময় বের হচ্ছে গ্যাস, এতে জ্বলছে আগুন, বন্ধ হয়নি 2 দিনেও। অস্বাভাবিক এই ঘটনা দেখতে ভিড় করছে উৎসুক জনতা। ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দায় এড়ানোর চেষ্টা করেন, তবে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের মাহফুজ ফকিরের বাড়িতে গভীর নলকূপের জন্য 95 ফিট গভীরে পাইপ প্রবেশের পরই উঠে আসতে শুরু করে পানির সাথে গ্যাস, এতে জ্বলছে আগুন। বিষয়টি দেখতে প্রতিনিয়তই ভিড় করছেন এলাকাবাসী। 2 দিনেও আগুন বন্ধ না হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। এখানে আমি একটা টিউবওয়েল করতেছি, এই টিউবওয়েলের 95 ফিট কূপছি, এর ভিতরে টিউবওয়েলের পাইপ সহ উঠে গেছে, পরে আর কি খালি গ্যাসে পানি উথাল পাতাল করতেছে। শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসী ও জনপ্রতিনিধির। এখানে কি হয় না হয় আমরা এলাকাবাসীর জন্য নিরাপদে থাকতে পারি, পরীক্ষা নিরীক্ষা করে এবং এটার একটা পদক্ষেপ নেওক যাতে এলাকায় কোনো এই ধরনের দুর্ঘটনার সাথে সম্মুখীন না হই। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে দায় এড়ানোর চেষ্টা ফায়ার সার্ভিসের, আর জেলা প্রশাসক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এটা সম্ভবত কোনো কিছু গ্যাসটা জমা ছিল মনে হয়, পাইপ মানে গ্যাস বেড়াচ্ছিল মনে হয়, বলা মুশকিল। এটা মূল জিনিসটা আমরা বলতে পারবো না। এটা তো আসলে গ্যাসের লোকজন যারা আছে, গ্যাস ডিপার্টমেন্টের লোকজন। আমরা অবজারভেশনে রাখছি আর আমরা উপরেও জানাচ্ছি। এ ঘটনার শুরু মঙ্গলবার বিকেল 5টার পর থেকে। সময় সংবাদ, মাদারীপুর। হবিগঞ্জে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রাথমিক পর্যায়ে 23টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই সেবা চালু করে আলিয়া জাহির ফাউন্ডেশন। সকালে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির। এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার SM মুরাদ আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী উপস্থিত ছিলেন। পরবর্তীতে কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু জাহির। দেশের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দিনাজপুরে করোনায় কর্মহীন দোকান কর্মচারীদের প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। শরীয়তপুরের চরভাগা ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। ঝিনাইদহে 300 পরিবারকে সহায়তা দেন সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী। নোয়াখালীতে 1000 পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এছাড়া চাঁদপুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। ঝিনাইদহে ফসলি জমির পাশে গড়ে ওঠা ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এই মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার 3 শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় তারা অভিযোগ করেন LGETর সড়কে অবৈধভাবে 5 স্টার নামের একটি ইটভাটা স্থাপন করায় আশেপাশের জমির ফসল নষ্ট হচ্ছে, পাশাপাশি দূষণ হচ্ছে পরিবেশ। তাই দ্রুত ইটভাটাটি বন্ধের দাবি জানান তারা। দেখছেন বাংলার সময়। মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ আড়তে কলার সরবরাহ ভালো, তবে সেই তুলনায় নেই ক্রেতার দেখা। কঠোর বিধিনিষেধে পরিবহন বন্ধ থাকায় বাইরের ক্রেতারা কলা কিনতে যেতে পারছেন না। এতে লোকসানে
কলা ব্যবসায়ী ও কৃষকেরা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ আড়তে বিভিন্ন প্রজাতির কলার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। 15টি আড়তের মাধ্যমে দরদামে চলে কলার বেচাকেনা। আড়তে কলার সরবরাহ ভালো, তবে কঠোর বিধি নিষেধের জন্য আশানুরূপ ক্রেতা নেই। এতে বেশ লোকসান গুনতে হচ্ছে কৃষক ও আড়তদারদের। বৃষ্টি বাদলে লকডাউনের কারণে বাজার খুবই খারাপ, লোকজন নাই, মার্কেটে কোনো বেচা কিনি নাই। কলা তো পচি যায়, কাস্টমার পাওয়া যায় না। 300 টাকা দিনে 100 টাকা মূল্য হয়, পাইকার নাই। এই অবস্থায় আমরা কেমনে চলবো, কি করবো? আমরা চাই যে সরকারের কাছে এই কাঁচামালের একটা ব্যবস্থা করুক। কোনো লোকজন আসতে পারতেছে না, অত কারণে মানুষে মনে করেন যে পেট ভুগে মানুষ মনে করেন যে খুব ক্ষতিগ্রস্ত হইতেছে। এদিকে কলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদেরকে প্রশিক্ষণ, ছোট ছোট আকারে কিছু প্রদর্শনীয় আমরা দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 48 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার ভেতরের পাকা সড়ক, দুপাশে সারি সারি বাছক গাছ শুধু সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় সহায়তাকারী নয়, গাছগুলোর পাতা ঔষধি গুণসম্পন্ন। আর সেই পাতা বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন সরকারের স্বপ্ন প্রকল্পের আওতায় কাজ করা হতদরিদ্র 17 নারী। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। 2015 সালের 31শে জুলাই মধ্যরাতে ছিটমহল বিলুপ্ত হওয়ার পর দাসিয়ারছড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে এ পর্যন্ত ছিটমহলে নির্মাণ করা হয়েছে 26 কিলোমিটার অভ্যন্তরীণ পাকা সড়ক। এর মধ্যে 8 কিলোমিটার সড়কের দুপাশে উপজেলা পরিষদের উদ্যোগে 2019 সালের শেষ দিকে 15,000 বাসক গাছ লাগানো হয়। ঔষধি গুণসম্পন্ন গাছের পাতা বিক্রির আয়ের টাকার 85 ভাগ পাচ্ছেন সরকারের স্বপ্ন প্রকল্পের আওতায় কাজ করা 17 জন অসহায় নারী। কষ্টের সংসারে এই বাড়তি আয় সহযোগিতা যোগাচ্ছে বলে জানালেন উপকারভোগীরা। বাসক পাতা আনা দেওয়াও করি কোনো মতে চলাফেরা করি। স্বামী মারা গেছে, 3টে বাচ্চা আছে, তাকে দিয়ে স্বপ্নপুরের চাকরি এসে আমি মানে বাসক পাতা চাকরি হইলে মনে করো ছিড়িয়াফিড়া করিয়ে সব বাঁচতে আছে। স্বপ্ন প্রকল্পে 18 মাসের কার্যকালের মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হলেও ওই 17 নারী অবসর সময়ে গাছের পরিচর্যা, পাতা সংগ্রহ ও শুকানোর কাজ করছেন বলে জানান মাঠকর্মী। বাসক পাতা উঠায়, শুকায়, এই পাতাগুলো বিক্রি করে ইউনিয়ন পরিষদের আওতায়, উপজেলার আওতায়। এ পর্যন্ত 1.5 লক্ষাধিক টাকার পাতা বিক্রি করে চুক্তি অনুযায়ী উপকারভোগীদের লভ্যাংশ দেওয়া হয়েছে। 2029 সাল পর্যন্ত তারা এই টাকা পাবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মূলত এই বাসক পাতা একমি কোম্পানি কিনে, এটার যে টাকা হয় এটা 5% পায় উপজেলা প্রশাসন, আর 10% পায় ইউনিয়ন পরিষদ এবং 85% উপকারভোগীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। ইতিবাচক ফলাফল পাওয়ায় অন্যান্য সড়কের পাশেও বাসক গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। ফুলবাড়ী ইউনিয়নের অন্যান্য যে সকল রাস্তা এখনো খালি পড়ে আছে, আমরা সকল রাস্তায় এই বাসক চারা রোপণ করব। ভেষজ উদ্ভিদ বাসকের বৈজ্ঞানিক নাম আরাটোডা বাসিকা। এই গাছের ছাল, পাতা এবং রস খুবই উপকারী। বাসকের পাতায় ভার্সিনিন নামীয় ক্ষারীয় পদার্থ ও তেল থাকে। সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধি নিরাময়ে এই পাতার নির্যাস বিশেষ উপকারী। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চিত্রনায়িকা পরিমণি রাজধানীর বনানীর বাসা থেকে আটক, র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ। করোনায় মৃত্যুর মিছিলে আরও 241 প্রাণ। শয্যা আর আইসিইউ সংকটে অসহায় রোগী ও স্বজনরা, শনিবার থেকে দেশ জুড়ে টিকা দেওয়ার প্রস্তুতি। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।